কলেজ জীবন অনেক মানসিক চাপ নিয়ে আসে। পরীক্ষার চাপ, ভবিষ্যৎ এবং তারপরে বিষণ্ণতাও এই সময়ে থাকে। এই গল্পে একজন কলেজ ছাত্রের জীবন সংগ্রাম সম্পর্কে বলা হয়েছে। আসুন দেখি কিভাবে রিপন নামের এই ছেলেটি নিজেকে খুঁজে পায়, বিষণ্ণতার সাথে লড়াই করে তার পথ চলা। রিপন পড়াশোনায় খুব স্মার্ট ছিল, পরীক্ষায় সে ভালো রেজাল্ট করত, কিন্তু এক মাসে শরীর খারাপ তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। সে কঠোর পরিশ্রম করেছিল এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করেছিল, যার কারণে সে ভালো মার্কস পেতে চেয়েছিল। এই গুণ দেখে শিক্ষকরা বলেছিলেন যে তোমার MBBS এর জন্য প্রস্তুত নেওয়া উচিত। রিপন নিজের উপরে পূর্ণ আস্থা ছিল। 2 বছর ধরে কঠোর পরিশ্রম করলো, সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে বছরের শেষের দিকে তার টাইফয়েড হয় এবং 1.5 মাস তার শরীর খারাপ ছিল। সুস্থ হয়ে আবার পড়াশোনা শুরু করলো এবং কোনো রকমে কোর্স শেষ করে পরীক্ষায় অংশ নিল। ফলাফল এলে তার নির্বাচন মাত্র 3 নম্বরের জন্য হলো না। শিক্ষকরা বুঝিয়ে বললেন, চিন্তা করবে না, কম প্রস্তুতি নিয়ে ভালো নাম্বার পেয়েছো, পরের বছর ভালো রেজাল্ট হবে, পড়াশোনা করো এবং মক টেস্ট দিয়ে থাকো। সে সব বুঝতে পারছিল, চিন্তার কোনো দরকার নেই, কিন্তু সে খুশি ছিল না। তার সব থেকে ভালো বন্ধু, যাদের সাথে সে লেখাপড়া করেছে, তারা সবাই মেডিকেল কলেজে গেছে। শরীরে সাদা কোট পরা বন্ধুর ছবি দেখে সে বিরক্ত হতে লাগলো। জেনে অজান্তে সে নিজেকেই তাদের সাথে তুলনা করতে লাগলো। তারপর অভিযোগ করতে থাকে, আমার ভাগ্য আমাকে সাপোর্ট করেনি। এখন যখনই কোনো সমস্যা দেখা দেয়, সমাধান না করে রিপন ভাগ্যকে দোষারোপ দিয়ে বলতে থাকে, আমার ভাগ্য খারাপ। এই বছরে কঠোর পরিশ্রম করেছিল সে, টেবিল চেয়ারে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, কিন্তু এখন তার মন পড়াশোনায় আর ছিল না। এবার সে পুরো কোর্সটি সম্পূর্ণ করে পরীক্ষা দিয়েছে, কিন্তু 3 মাস পর যখন রেজাল্ট এলো, তার নাম্বার গতবারের চেয়েও কম ছিল। তার কারণে রিপন সম্পূর্ণ হতাশ হয়ে পড়েছিল। সে তার ভাগ্যকে কখনো কখনো ঈশ্বরকে দোষারোপ করত। সে বারবার মনে মনে বলতো যে এত পরিশ্রম করার পরেও আমার সিলেকশন হয়নি, আমি প্রতারিত হয়েছি। সে সারাদিন অতীত সম্পর্কে ভাবতে থাকে। কেউ তাকে বাধা দিলে সারাদিন তার খারাপ লাগতো এবং তার খারাপ আচরণের জন্য সে প্রতিশোধ নেওয়ার কথা ভাবতো। লোকে তাকে বোঝানো পর্যন্ত ছেড়ে দিয়েছিল। একদিন সে পুরোপুরি হতাশ হয়ে চলে গেল একটি পাহাড়ের দিকে আর ভাবলো, এইভাবে বেঁচে থেকে কি লাভ, মন যখন শান্তি পাচ্ছে না। অনেকক্ষণ পাহাড়ের ধারে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারলো না কি করব, কীভাবে লাফ দিব। তখন পিছন থেকে একটি আওয়াজ ভেসে এলো। তার পা নিজের মতো করে পিছিয়ে গেল। সে পিছনে ফিরে দেখলো একজন মাঝবয়সী লোক, যাকে মনে হচ্ছিল একজন ঋষি বা সাধু, সে দাঁড়িয়ে আছে। সাধুটি সব বুঝতে পেরেছিলেন। সে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে, তুমি লাফ দিতে কেন যাচ্ছ? রিপন তাকে সব বলে দিল। আজ প্রথমবারের মতো সে তার কষ্ট কারোর সাথে শেয়ার করলো এবং সে খুব হালকা অনুভব করছিল। সাধু তাকে বলল, যেটা একটা খুব ছোট্ট ঘটনা, একটা সমস্যা আছে যেটি তুমি বড় করেছো। তুমি চাইলে আমি তোমাকে এই সমস্যার সহজ সমাধান দিতে পারি। সে বলল, বলুন আমি কি করব? আমি খারাপ কাজ আর ব্যর্থতা ভুলে যেতে চাই। সাধু বললেন, আমার কুটিরটা কাছেই, চলো ওখানে বসে কথা বলি। সাধু কুঁড়ে ঘরে পৌঁছাতেই সুরেশকে গাছের কাছে বসিয়ে তার কুঁড়ে ঘরের ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এলেন। তার হাতে একটি প্রদীপ ছিল। তিনি রিপনকে বললেন হাত বাড়িয়ে এই প্রদীপটি জ্বালাতে। সাধু রিপনকে জিজ্ঞাসা করলেন, এই প্রদীপের ওজন কত হবে? রিপন বলল, এই প্রদীপের কোনো বিশেষ ওজন নেই। সাধু বললেন, এই প্রদীপটি তোমার হাতে ধরো, কিছুক্ষণ এইভাবে ধরে রাখো। কিছুক্ষণের মধ্যেই রিপনের হাতে ব্যথা হতে শুরু করলো। ঋষি তখন জিজ্ঞাসা করলেন, ঘন্টাখানেক এভাবে প্রদীপ ধরে রাখলে কি হবে? রিপন বলল, এটা করলে আমার হাতে ব্যথা হতে শুরু করবে। ঋষি বললেন, আর সারাদিন প্রদীপ ধরে রাখলে কি হবে? রিপন বলল, হাতে বেশি অসাড় হয়ে যাবে। ঋষি বললেন, কোনো পার্থক্য আছে কি এই প্রদীপের আর ওজনের? রিপন বলল, না, প্রদীপের ওজন আগে থেকে সমান। সাধু বললেন, প্রদীপ যেমন হালকা হওয়া সত্ত্বেও হাতে ব্যথা করতে পারে, তুমি ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা করলেও তুমি সমস্যায় পড়তে পারো, আর এই সমস্যা ভয়ঙ্কর রূপও নিতে পারে। কষ্ট এড়াতে যেমন তোমাকে প্রদীপ নামিয়ে রাখতে হবে, তেমনি তোমার দুশ্চিন্তা এবং অভিযোগ নামিয়ে রাখতে হবে। প্রথম চিন্তা দিয়ে শুরু হয়েছিল যখন তুমি ভেবেছিলে যে আমি পিছনে পড়ে গেছি, এবং এই চিন্তা বারবার মনে ঘুরতে থাকে এবং এই চিন্তা বারবার মনে চলতে থাকে। তারপর এটি তুলনার জন্ম দেয়। তারপর তুলনাটি অভিযোগের রূপ নেয়। অভিযোগ যখন অভ্যাসে পরিণত হয়, তখন তুমি মনের শান্তি হারাবে।
রিপন বলল, আমি সব বুঝতে পেরেছি, এটা আমার অভ্যাস হয়ে গেছে, আমি সারাদিন এই নিয়ে ভাবতে থাকি। বলুন আমার কি করা উচিত? সাধু বললেন, সবার আগে বুঝো যে জীবনে মাঝে মাঝে আমাদের সকলের সাথে এটি ঘটে। আমরা পরিকল্পনা করি, কঠোর পরিশ্রম করি, কিন্তু সেগুলি সম্পূর্ণ করতে পারি না। এটা ভাগ্যের দোষও না, আমাদেরও না। আমরা নতুন করে শুরু করি, আবার চেষ্টা করি। অল্প বয়সে তোমার সাথে এসব ঘটেছিল, তুমি সততার সাথে কাজ করেছিলে, কিন্তু ফলাফল পাওনি। তবে তুমি যদি এই ঘটনা থেকে শিক্ষা নাও, অভিযোগ এবং নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করো এবং তোমার কাজে মনোনিবেশ করো, তবে ব্যর্থতা তোমাকে থামাতে পারবে না। রিপন কৌতূহলী হলো। সে বুঝতে পেরে গেছিল যে তাকে নতুন দক্ষতা শিখতে হবে। এই ঘটনাটি তার জীবনে একটি বড় পাঠ হয়ে উঠেছে। সে সাধুকে জিজ্ঞাসা করলো, আমি বুঝতে পেরেছি যে পুরনো জিনিসগুলি মনে করা উচিত নয়, কিন্তু আমি এসব করব কি করে? সাধু বললেন, আমাদের মানুষের মন এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে এটি হয় কৃতজ্ঞ বোধ করতে পারবে বা এটি উদ্বিগ্ন বোধ করতে পারবে। তাই তোমার মনকে কৃতজ্ঞ হতে শেখাও। জিনিসগুলি ভালো করে দেখার অভ্যাস করো। এইটি করো, কিছু সময়ের জন্য শান্তি পেতে শুরু করবে। কিন্তু মাঝে মাঝে ধন্যবাদ দিয়ে কোনো লাভ হবে না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে তোমার মন হালকা হওয়া উচিত। আজকের ভুল এবং দুঃখ যেন আগামীকাল তোমাকে বিরক্ত না করে, তবেই জীবনে উন্নতি হবে। তাই প্রথমত তোমার মনকে হালকা করা খুব জরুরি। এটি করার জন্য প্রতিদিন রাতে সেই সমস্ত জিনিসগুলি লিখতে শুরু করো যার কারণে তুমি মন খারাপ করেছিলে এবং তাদের জন্য ধন্যবাদ লিখো। তারপরে আজকে কি ভালো করেছো সে সম্পর্কে 2টি লাইন লিখো এবং 2টি লাইন তুমি আগামীকাল যা করবে সে সম্পর্কে আরও ভালো করতে পারো। শুধু এই 3টি জিনিস লিখো, এটি তোমার মনকে শান্তি দিবে। আগামীকাল আরও কিছু ভালো ইচ্ছা পোষণ করবে। এটি করো এবং শান্তিভাবে ঘুমাতে যাও। এটা করলে তুমি সবসময় হালকা অনুভব করবে এবং কোনো বড় দুর্ঘটনা বা বাধা তোমাকে কষ্ট দিতে পারবে না। রিপন আজ খুব খুশি ছিল। তার মনে হয়েছিল যে আমি 2 বছর ধরে ব্যর্থ হইনি, কিন্তু আমি জীবনের একটি অমূল্য শিক্ষা পেয়েছি। সে অনুভব করতে শুরু করলো যে এখন যাই ঘটুক না কেন, যতই অসুবিধা আসুক না কেন, এটি আমাকে এগিয়ে নিয়ে যাবে। এটি তাকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে। সে মনে মনে করলো যে প্রতি রাতে আমাকে মাত্র 3টি জিনিস লিখতে হবে। প্রথমত, আজ কি খারাপ ছিল, দ্বিতীয়ত আজ কি ভালো ছিল, তৃতীয়ত কাল এর থেকে কি ভালো করতে পারবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।